এই দাঁড়া। সাব্বিরা তটস্থ চোখে চাইল। রিক্সা চালক শোনেননি, চলে যাচ্ছিলেন। তীব্র ওনাকে ডাকছে বুঝতেই হাঁক ছুড়ো সমস্বরে। ওই ওই দাঁড়া, ভাই ডাকে। চালক থামলেন, চাইলেন ঘুরে। গলার পানি শুকিয়ে গেল তীব্রকে উঠে আসতে দেখে। এই এলাকায় যাতায়াত ওনার একে না চিনে উপায় আছে? শশব্যস্ত নেমে দাঁড়ালেন তিনি। তীব্র এগিয়ে এলো লম্বা পায়ে। বেচারা মুখ খোলার সময়ও পেল না। ঝড়ের মতো চরের তোপে মুখ থুবড়ে পড়ল নিচে। আচমকা হামলায় রুহুটা এসে লটকে থাকলো গলায়। গালে হাত দিয়ে ফির গোলাকার চোখে তীব্র হাতের ইশারায় বিব্র বলল, ওঠ। কাঁপা কাঁপা বুক নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। গলায় ঝোলানো গামছার দুমাথা মুহূর্তেই টেনে ধরল তীব্র। নরম কাপড়টা ক্রস শেপ হলো, কিন্তু তীব্রর ধরার কারণেই ফাঁসির দড়ির ন্যায় চাপ বসালো গলায়। রিক্সা চালক ভয় ডরে রক্তশূন্য ত্রাসে ছটফটিয়ে বলেন, আমি কিছুই করছি ভাই। তীব্র ধমকে বলল, এই গান বাজালি কেন? অন্য গান ছিল না, কেন বাজালি? ভাই আমি তো গান ঠিক মতোই গাই না। এক স্যারের টাকা দিয়া কইছে এক চাক্কা দিতে, আমি তীব্র মটমট করে বলল, বিশ্লেষণ চাইনি, দোষ করেছিস, শাস্তি ভোগ কর। এই ওর রিক্সা ভাঙ। বলতে দেরি সাব্বিরদের রিক্সার উপর হামলে পড়তে দেরি হলো না। খোলা রাস্তায় হুট টেনে কাত করে ফেলতেই লোকটা ত্রস্ত তীব্রর পা চেপে ধরেন, আর্তনাদ করে বললেন, ভাই আল্লাহ দোহাই এমন কইরান না। এইটা দিয়ে আমি সংসার চালাই, আমারে ছোট্ট পোলাপান আছে। এইটা ভাঙলে আমার জরিমানা দেওয়ান লাগবো। ভাই আমি অল্প কয়েকটা টাকা কামাই করি ভাই। নিরেট মারও শুনল না, উল্টে ঝাড়া মারল পাটা। তবে পড়ে গেলেন ভদ্রলোক তীব্র গর্জন দিয়ে চড়া ভাষায়। আরেকটা টু শব্দ করলে বিষয়টা আর রিক্সায় আটকে থাকবে না, তোর শরীরের উপর দিয়ে যাবে। কোনটা ভালো? প্রশ্নের সাথে ভ্রু নাচালো সে। লোকটি অসহায়, প্রতিবাদের সাধ্য তার নেই। ভয়ে চুপ করে গেলেও ছলছল চোল জল কোটরে পরিষ্কার মাথা তুলল। সেই জল তীব্রকে এক ফোঁটাও ছুঁতে পারেনি। নিরুদ্বেগ ছেলেটা আবার ফিরে গেল জায়গায়। চোখের সামনে চূর্ণ হওয়া রিক্সা। কেঁদে ভাসালো এক নিরুপায় মানুষ। ছাপিয়ে খুব আরাম করে বসল সে। সাদাটে চোখ ফেলে রাখলো মাটিতে। মনের কিছু ক্লেশ উগড়ে দিল শক্ত চিবুকে। আমি খারাপ ছিলাম, আরো বেশি খারাপ হব। ভালো মানুষ, ভালো কাজ, তোর ওসব লেকচার ভুলে গেছি আমি। শুধু ভুলিনি তোর প্রতারণা। একবার ভাগ্য তোকে আমার সামনে এনে দাঁড় করাক পুষ্পিতা, শুধু একবার। হ্যালো সবাই, মোজবিটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইজ ট্রাই ইট আউট। ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোজবিটে সবার জন্য কিছু না কিছু আছে। মোজবিটে বিকাশ, নগদ, রকেট উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডসের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড PROK6 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। তীব্র হাত মুঠো করে দৃষ্টির ভাঁজে ক্রোধের পরিচ্ছন্ন লেডিহান শিখা, যার দাও দাও অনল কাউকে পুড়িয়ে অঙ্গার করার ইচ্ছে। যতটা যন্ত্রণায় পুড়ছে সে, তার চেয়েও শতাধিক যন্ত্রণা ফিরিয়ে দেওয়ার প্রয়াস। দূর থেকে এতক্ষণ সবটা দেখলো হাফিজ। মুঠোফোনের শব্দে সরিয়ে আনলো নজর। পকেট থেকে বের করে কানে গুঁজে বলল, জি স্যার, আমি এখানেই আছি। জি ছোট স্যার, আমার সামনেই আজকে এখন অবধি 2টো দোকান, একজন রিক্সা ভাঙতে দেখলাম। আমি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিচ্ছি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। লাইন কেটে দীর্ঘশ্বাস ফেললেন জামশেদ। মন খারাপ করে ডুব দিলেন ফাইডে। তবে মনোযোগ এলো না। হতাশা নিরাশ জট পাকিয়ে গোটা মাথা কিনে নিল। তার ছেলে আগেও বকাটে ছিল, সেই ক্লাস 9 থেকে এক রোখা চলাফেরায় উগ্র। এখন আবার
সে পথেই ফিরেছে। কিন্তু এতটা কষ্ট, এতটা আফসোস জামশেদের কোনোদিনও হয়নি। যে ছেলে কিছু মাস আগেও ভালো হতে চেয়েছে, বুক চিতিয়ে বলেছে আর কোনো উল্টাপাল্টা কাজে নিজেকে জড়াবে না, কোথাকার এক মেয়ের জন্য তার এমন করুণ পরিণতি কোনো বাবাই বা মেনে নিতে পারে? ওই মেয়ে কেনই বা এসেছিল আর কেনই বা চলে গেল এমন? যে কঠিন প্রস্থানে তার ছেলেটা নিঃসত্তাকে হারিয়ে পুরো এলোমেলো হয়ে গেল। ভদ্রলোকের মর্মপীড়া বাড়ল বাড়ি ঢোকার পরপরই। আজ একটু দেরি হয়েছে আসতে, ঘড়িতে প্রায় 1টা বাজে তখন। লুৎফা এখনো ঠায় বসে মেঝে সোফাতে। ওনাকে দেখেই ছুটে এলেন কাছে। তোমার সাথে বিট্টুর কথা হয়েছে? স্ত্রীর চোখ মুখ দেখেই জামশেদ ঘটনা বুঝে ফেললেন। একপল দেওয়াল ঘড়িতে চোখ বুলিয়ে বললেন, এখনো ফেরেনি। শুকনো মুখে মাথা নাড়লেন তিনি। ফোনও নেয় না, একটা খোঁজ যে নেব তারও কোনো উপায় নেই। যা অবস্থা ওর, কোথায় গেছে? এত প্যানিক করো না, দেখছি। জামশেদ ফোন তুললেন কাউকে কল করতে। তক্ষুনি ঘরে ঢুকলো তীব্র। উস্কো খুস্কো চুলের তোপে চোখের পাতা ঢাকা, দাড়িগুলো যেন বট গাছের ঝুড়ি, গলার কাছে শার্ট ভিজে চুপচুপে। দীর্ঘ কদমের কি টলমল দশা। জামশেদের চোখের পর্দায় পুরনো দৃশ্যপট চড়াও হয়। অবিকল সেই আগের বিট্টু, কিন্তু আজ রাগের বদলে কষ্ট হলো তার, ভীষণ কষ্ট। তীব্র পড়তে নিলেই দৌড়ে গেলেন কাছে, ধরতে চাইল বাদ সাধল, কণ্ঠে মদ্যপের ঢল। পড়বো না, অভ্যেস হয়ে গেছে। একটু এঁকে বেঁকে গেলেও তীব্র সোজাসিও ঘরের পথেই চলল। সেদিক চেয়ে চেয়ে চোখ ভরে উঠল লুৎফার। প্রথম দিন কলেজ জয়েনিং এর জন্য নিজেকে পরিপাটি করে নিচে নামা তীব্র সেই রূপ হুট করেই ভেসে উঠল সামনে। উদ্বিগ্ন চিত্তে এগোতে নিলেই জামশেদ থামিয়ে দেন। যেও না, ওকে ওর মতো থাকতে দাও। লুৎফা ডুকরে কেঁদে উঠলেন। চোখের সামনে ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আমরা মা বাবা হয়ে কি কিছুই করতে পারবো না? জামশেদের কাছে কোনো উত্তর নেই। মুখায়বে এক ছটাক ব্যর্থতার চিহ্ন ছাড়া আর কিচ্ছু দেখা গেল না। তীব্র উপুর হয়ে বিছানায় শুয়ে পড়ল। গাট্টা গোট্টা শরীরটা একটু শুকিয়েছে, রক্তাভ চোখে পৃথিবীর ঘুম। সারাদিন পেটে কিছু পড়েনি, তার উপরও মদের তিক্ত স্বাদে সব কেমন গোল হয়ে ঘুরছে। ঝাপসা ভেজা নয়ন মেলে রুমের চারিদিক দেখল সে। নেশায় ডুবুডুবু চোখের সামনে আচমকা এক রূপসী এসে দাঁড়ালো। ঝিনুকের ফাঁক হতে যেমন মুক্ত বেরিয়ে আসে, অমন চিরল দাঁত নিয়ে হাসত সে, বিদ্রুপের হাসি, কথার সুরে তুচ্ছ তাচ্ছিল্য। আহারে, আপনার দিকে তো তাকানোই যাচ্ছে না। একটা মেয়ের শোকে আপনার এমন অবস্থা দেখে তো করুণায় আমার চোখে জল এসে যাচ্ছে। তীব্র দাঁত পিষল, পাথুরে চিবুক মটমট করলো, খই ভাজা তাওয়ার মতন। মাথার বালিশটা ছুঁড়ে মারল সেই পিসমের গায়ে। রোষে চেঁচিয়ে বলল, আবার এসেছিস, চলে যা, তোর মুখ দেখতে চাই না আমি, যা। তার চিৎকার পৌঁছে গেল বসার ঘরেও। সেটায় থাকা বৃদ্ধ মানুষ দুটির বুক মুচড়ে উঠল বেদনায়। লুৎফার কান্না বাড়ে, মাত্রা ছড়ায়। তীব্র মারাত্মক হ্যালুসিনেশনে ভোগে, প্রায়ই চিৎকার করে, কাউকে ধমকায়, গালি দেয়, অস্থির হয়ে বলে, আমি তোকে ঘৃণা করি, আর আসবি না এখানে। লুৎফা জানেন এসব ও কাকে বলে, এটুকু বোঝার ক্ষমতা ওনার আছে। ঠোঁট ভেঙেই চোখের জলে গলা ভাসালেন তিনি। বিড়বিড় করে বললেন, আমার ছেলেটাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়ে ওই মেয়ের কোনো দিনও ভালো হবে না। অভিশাপ দিলাম আমি, কোনো দিনও সুখী হবে না তুমি পুষ্পিতা। মিরাজের একটা গোল বৈঠক বসেছে, যেখানে সদ্য যোগ দিয়েছে হাফিজ। বয়সে সে ওদের কাছাকাছি প্রায়, আর মেলামেশাটা শুরু তীব্র পুষ্পিতার ঘটনা থেকেই। হাফিজ জামশেদের অ্যাসিস্ট্যান্ট, অথচ ভদ্রলোক ওকে দিনের অর্ধেক সময় তীব্রের দায়িত্বে রেখে দেন। ছেলেটা মানসিকভাবে বিধ্বস্ত, একটা সাইকিয়াট্রিস্ট দেখারও একান্ত প্রয়োজন। অথচ চলো ডাক্তারের কাছে যাই, আজ অবধি মুখ ফুটে প্রস্তাবখানা কেউ রাখতে পারেনি। কোথায় কি করে বসে ভদ্রলোক নিশ্চিন্ত থাকতে পারেন না বলেই হাফিজকে তদারকিতে রাখেন। হাফিজ দীর্ঘশ্বাস ফেল, মুখ কালো করে বলল, কি যে বলি আপনাদের, আসলে আমার কাছে বলার মতো তেমন কথা নেই।
ছোট স্যারের কন্ডিশন দিন দিন এত খারাপ হচ্ছে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কখনো কথাও হয়নি, কিন্তু তাও ওনাকে দেখে আমার কষ্ট হয়, দুঃখ লাগে। আপনাদের মতো আমি একটা মিরাকেলের আশা চেয়ে থাকি। বাকি বুকগুলো থেকে পোড়া দীর্ঘশ্বাস বেরোলো। মুশফিক বলল, আমাদেরও হাত পা বাঁধা। বিট্টুটা আমাদের দেখলেই এত রেগে যায়, নাইট ছাড়া কেউই ওর কাছে ঘেঁষতে পারছি না। আঙ্কেলও তো আমাদের কড়া করে বারণ করে দিয়েছিলেন, পাছে উত্তেজিত হলে যদি ওর কোনো ক্ষতি হয়। মিরাজ বলল, সেই না হলে প্রাণের বন্ধুকে ছেড়ে এতগুলো দিন দূরে আছি, আমাদেরকে কি ভালো লাগে না এসব? সেই আড্ডা, সেই টঙ্গের দোকানের চা, কতটা যে মিস করছি জানেন? সত্যিই ভাই, বিট্টুটা কেমন হয়ে গেল দেখ। এক সময় চাইতাম ও প্রেমে পড়ুক, মেয়েদের প্রতি যে অনীহা ছিল সেটা কেটে যাক, কিন্তু এখন মনে হচ্ছে ওসব মেয়ে ছেলে না এলেই ভালো হতো। শাফিনের চেহারায় রাগ, কথাতেও তাই। বলল, আমি যদি ওই মেয়েকে কখনো সামনে পাই একেবারে গোলা টিপে দেব, দেখিস। হাফিজ চুপ করে রইল, তার মুগ্ধ চোখ সবার দিকে। মিরাজ, মুশফিক, আরমান, শাফিন প্রত্যেকে এখন স্বীয় কর্মজীবনে ব্যস্ত, কিন্তু অফিসটা শেষ করেই তার কাছে নিয়ম করে হাজিরা দিয়ে যায় শুধু একটা কারণে, বিট্টুর খোঁজ। কেমন আছে, কি করছে, সব কবিতার মতো স্পষ্ট জানা চাই। কাছে ঘেঁষতে না পারুক, খবর তো শুনছে, এতেই শান্তি। হাফিজ আলগোছে মৃদু হাসল। তীব্র নামের ছেলেটার কপালের কথা সে জানে না, শুধু জানে জীবনে এরকম কিছু বন্ধু থাকা চাই, না হলে রসকসহীনতার মাঝেও একটু ভালোভাবে বেঁচে থাকার আসল স্বাদ কোথায়। বান্দরবন, সবুজে ঢাকা পাহাড়, উন্মত্ত জলপ্রপাত, সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষগুলো মিলিয়ে এ এক অদ্ভুতপূর্ণ জায়গা। নীলাচলের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা ছিন্ন ভিন্ন পাহাড়, যেন সৌন্দর্যের আলিঙ্গনে তৈরি। মাথার উপর দিগন্তের বিস্তৃত ঢাল, অদূরের শিল্পীর টানে আঁকা ছবির মতো নদী পেরিয়ে কেবলই ভোরের সূর্য উঠল। রবির কোল ঘেঁষে লুটিয়ে পড়ার আলোয় একটু একটু করে রূপ খুলল প্রকৃতির। ছোট্ট টিলা থেকে ভেসে আসা টুং টুং শব্দেই মৃদুমন্দ পবন মুখরিত। সেখানে বসেই পিয়ানোর ফল বোর্ডে আঙুল চালাতেই ব্যস্ত এক তরুণী। মাথার বিনুনিটা পিঠ ছড়িয়ে কোমরে এসে নেমেছে, সকালের রোদের মতোই নির্মল, পবিত্র মুখায়বে মৌলনিতা ভীষণ, শুষ্ক ঠোঁট যেন সাক্ষী। মেয়েটা বহুদিন হাসেনি, চোখ বুঝে পিয়ানোর গানের সুরে তুলছে সে। হঠাৎ মৃগ নয়নের কার্নিশ শুয়ে এক ফোঁটা জল গড়িয়ে কপলে এসে পড়ল। সে সময় খোলা কাঠের দড়ি দুটো ঠোকা দিল কেউ একজন। শশকের ন্যায় গতিতে চোখ মুছল মেয়েটা, থেমেই পেছন ফিরতেই চৌকাঠে দাঁড়ালো যুবক চমৎকার করে হাসত। মুঠোভর্তি এক ঝাঁক জারবেরা নিয়ে ঢুকলো ভেতরে। পিয়ানোর উপর তাজা ফুল রেখে পূর্ণ নয়ন মেলল সুরপাশেই মেয়েতে, ঠোঁটে নির্ভেজাল হাসি নিয়ে জানালো, হ্যাপি অ্যানিভার্সারি পুষ্পিতা। পুষ্পিতা নিভু নিভু চোখে চাইল, মিহি কণ্ঠে বিভ্রম। কিসের অ্যানিভার্সারি? শাহেদ মুচকি হেসে বলল, তোমার এখানে আসার। হ্যাপি অ্যানিভার্সারি টু জয়েনিং হিয়ার। মেয়েটা যেন আকাশ থেকে পড়ে, চোখ মুখের বিস্ময় ঠিকই আসে কথায়। ক বছর হলো? পাক্কা 2 বছর ম্যাডাম। পুষ্পিতার চন্দ্রমুখী আদলখানায় বেগ ফিরল সহসা, উদাস চোখে সরিয়ে ফিরে চাইল দূরে, অস্পষ্ট আওড়ালো, এর মধ্যে 2 বছর হয়ে গেল? শাহেদ বলল, ফুলগুলো মা পাঠিয়েছেন, তুমি নাকি চারা গাছও চেয়েছ? পুষ্পিতার উত্তর এলো না, গভীর ধ্যানে ওই পারের আকাশ দেখছে সে। শাহেদ ভ্রু গোছায়, গলার জোর বাড়িয়ে ডাকে, পুষ্পিতা শুনছ? মেয়েটা নড়ল একটু, সতেজ জারবেরা তুলল মুঠোয়, কোমল পুষ্পে আঙুল পুড়িয়ে বলল, আন্টিকে ধন্যবাদ। আমি যে নিয়ে এলাম, আমাকে ধন্যবাদ দিলে না? আপনাকেও ধন্যবাদ। শাহেদ ফোঁস করে শ্বাস ফেলল, হতাশ গলায় বলল, ধন্যবাদ যে কেউ এমন গোমরা মুখে দেয়? তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না, মাঝে মধ্যে তো একটু হাসতে পারো। পুষ্পিতা চুপ করে রইল, ঠোঁটের নড়শনে হাসা তো দূর, জিভ খসে একটা শব্দ এলো না। তার নজর পিয়ানোর ফলবোর্ডে। শাহেদের হতাশা প্রগাঢ় হয়, মেয়েটা এত চুপচাপ নিস্পৃহ, এরকম শান্ত তরুণী তার দেখা প্রথম কেউ। আজ কয়েকশো দিন ধরে যে ওর চোখের সামনে থাকে, অথচ এক মুহূর্তের জন্য একটুখানি হাসতে দেখেনি।
শাহেদের আক্ষেপ হয় মাঝে মধ্যে যে দেখতে এত সুন্দর, যার কথার স্বর এত রিনরিনে, চোখ ঠোঁট সবেতেই এক আমূল সৌন্দর্য। সে মেয়ে হাসলে কেমন লাগবে দেখার ইচ্ছে জাগে ভীষণ। পুষ্পিতার নির্লিপ্ততা কাটাতেই চাইল সে। স্ফূর্ত চিত্তে বলল, তুমি কিন্তু অল্প কয়েকদিনে দারুণ শিখে ফেললে, কিন্তু সব সময় এই একই ট্রন বাজাও কেন? গানটা কি খুব বেশি পছন্দ? অবশ্য অরিজিতের গান পছন্দ না হয়ে উপায় নেই। পুষ্পিতা এবারও নিরুত্তর। এই গান যে ওর কাছে কি, কাকে বোঝাবে, কিভাবে বোঝাবে? দু চোখেই পশলা মাখা বিষাদ সে ঠাকতে চাইল পরের কথায়। প্রসঙ্গ পাল্টে শুধালো, বাচ্চারা কোথায়? বাইরে মায়ের কাছে, সেই জন্যই তোমাকে ডাকতে এলাম। যাবে? ও মাথা নাড়ল, ছোট করে বলল, চলুন। রাত 8টা বাজতে চলল, অথচ এখনো ঘুম ভাঙেনি তীব্রর। গোটা দিনের সাথেই পাল্লা দিয়ে সে দিব্যি বিছানায় লেপটে আছে। একবারও চোখ মেলেনি, খায়নি। ছেলের অবস্থায় দুশ্চিন্তা ছটফট করছে লুৎফা। সকাল দুপুর প্রত্যেক বেলা খাবার সামনে নিয়ে কাটালেন, তীব্র উঠলই না। ভদ্রমহিলা খাবার সমেত একবার ঘরে যেতে চেয়েছিলেন ওর, কিন্তু সাহস হয়নি। পাশে যদি বিরক্ত হয়, রেগে যায়, খেপে গেলে ছেলেটা তো নিজের মাঝে থাকে না আজকাল। কেমন অদ্ভুত আচরণ করে। 19-20 হলে ভেঙে চুরে মাথায় তোলে বাড়ি। তাই জামশেদও নিষেধ করেন খুব একটা ওর কাছে না ভিড়তে। কিন্তু মা তো, মায়ের মন কি আর অত নিষেধাজ্ঞা মানতে চায়? ভদ্রমহিলার ক্লান্ত চোখ চকচকিয়ে উঠল তীব্রকে নিচে নামতে দেখে। অমনি ছুটে গেলেন তিনি, হড়বড় করে শুধালেন, উঠেছিস বাবা? খিদে পাইনি? খাবার দেবো? তীব্র কিছু বলল না। অগোছালো চিত্তে এক ধাপ নামলো সিঁড়ি। লুৎফা ফের বললেন, কি খাবি বাবা? ভাতই? ঘাড় নাড়ল সে। নেশার তোর এখনো ভালোভাবে কাটেনি। টকটকে লাল চোখে ঝাপসা দেখছে অনেকটা। মাথার দুপাশ ফেবে উঠেছে ব্যথায়। 1 কাপ উষ্ণ ক্যাফেন এই মুহূর্তে ভীষণ জরুরি, অথচ তীব্র টাটু শব্দ করল না। ঠোঁট নেড়ে কফি বলতেও যেন 1000 টন অনীহা। ও টলতে টলতে সোফায় এসে বসত। লুৎফা খাবার বাড়তেই যাচ্ছিলেন, আচমকা দেয়ালে আটা টেলিফোনটা তার স্বরে বাজে। কোমলমতি রমণী বিরক্ত হলেন একটু। এই সময় আবার কে? ঝটপট গিয়ে রিসিভার কানে গুঁজলেন তিনি। গেটের সিকিউরিটি গার্ড ফোন করেছেন, কণ্ঠে নম্রতা। ম্যাডাম, ছোট স্যারের বন্ধু এসেছে, নাহিদ দেখা করতে চাচ্ছেন, পাঠাবো? লুৎফা কিছু দ্বিধাদ্বন্দ্বে বলেন। তীব্র তো কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না। প্রখর দোটানা নিয়ে ছেলের দিকে চাইলেন তিনি। বিট্টু, নাহিদ এসেছে, দেখা করবি? তীব্র শান্ত চোখে চাইল, একটু চুপ থেকে বলল, ডাকো। লুৎফা অনুমতি নিয়েই ফোন রাখলেন। কিছু সময় পরে বাড়ি ঢুকলো নাহিদ। 2 বছরে তার আমূল বদল ঘটেছে। ক্লিন শেভ করা চকচকে গালগুলো খোঁচা খোঁচা দাড়িতেই ঢাকা, বেশভূষায় পাকাপোক্ত সাহেবিয়ানা। সরল মুখখানায় আজকাল অল্প স্বল্প গম্ভীরতা থাকে, বিলুপ্ত সেই বোকা বোকা ভাব। নাহিদ চৌকাটে এসে থমকায়। সোফায় বসা তীব্র ঠিক তার মুখোমুখি। কতদিন পর দেখা। আবেগের ঘন ঘটায় ছেলেটা আপ্লুত হয়ে পড়ল। পুরনো সৌরম্য অতীত ভেবেই চোখের কোণে চিকচিক করো জল। ইস, কি অবস্থা বিট্টুর! হ্যাঁ, আগে উস্কো খুস্কো ছিল, কিন্তু তাই বলে এতটা অগোছালো, এতটা বিধ্বস্ত। বিট্টু, কত রাত ঘুমাস না তুই? নাহিদের বুকের ভেতরটা ঝুপ করেই ডুব দিল বিষাদে। আচ্ছা, ওদের সেই বিট্টুটা কোথায়, যে কথায় কথায় নাহিদকে থমকাতো? ভাইয়ের মতো গলা জড়িয়ে এক বিছানায় ঘুমাতো দুজন, যার চোটপাটে নাহিদ রাতে ঠিকঠাক ঘুমাতে অবধি পারিনি। আর ওই যে তীব্রর পড়তে বসার দৃশ্যগুলি, ঘুমে টলতে থাকা নাহিদকে জোর করে সামনে বসিয়ে রাখা, আনাড়ি হাতেই রান্না করার সময়টা, প্রতি সপ্তাহের একটা রাত বন্ধুমহল হই হই করে কাটানো। কোথায় গেল ওসব? নাহিদ হাত ভাঁজ করে এনে সিক্ত চোখ মুষ্ট। কোনো এই গোটানো শার্টের হাতা ভিজল কিছুটা, কিন্তু তীব্র যেমন পাথর বসে ছিল অমনি বসে থাকে। রাগ, ক্ষোভ কিংবা ভালো লাগা, মুখায়বে কোনো কিছুরই কোনো চিহ্ন নেই। লুৎফা হেসে বললেন, নাহিদ, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালোই, বসো, কথা বলো, আমি আসছি।
লুৎফা রান্নাঘরের পথ ধরলেন। গতিতে ভীষণ ব্যস্ততা। তীব্র সারাদিন দাঁতের দানা কাটেনি। একটু খেতে চাইলেও দেরি করা যাবে না, যদি ফের মদ ঘুরে যায়। তীব্রর পা দুটো সেন্টার টেবিলের উপর তোলা। নাহিদ কাছে এসে নামালো সেটা, সামনের সোফা দেখিয়ে বলল, বস। ছেলেটা ছলো ছলো চোখে চেয়ে রয়। প্রচন্ড ইচ্ছে জাগে একবার গিয়ে জড়িয়ে ধরতে, ওকে গেল না, বসলো চুপচাপ। ও বলল, হঠাৎ এলি, কি ব্যাপার? নাহিদ পাল্টা প্রশ্ন করলো। তুই কি খাওয়া দাওয়া ঠিক করে করিস না বিট্টু? অনেক শুকিয়ে গেছ। তীব্র বাদ সাধল কথাতে, বিরক্তি নিয়ে বলল, এসব ফ্যাস ফ্যাস শুনতে চাই না। যেটা বলতে এসেছিস সেটা বলে বিদায় হ। মুখের উপর কর্কশ জবাবে নাহিদের মন খারাপ হলো না। সে তো জানে তার বন্ধু এখন কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কথা বলতে সময় নিল সে। ভেতরটায় আবেগ সামনে স্বাভাবিক হওয়ার চেষ্টা। সে তো আর তীব্রর মতো পাথুরে মানব নয়। তার কষ্ট হয়, দুঃখ হয়। নাহিদ চাইলেও এসব অনুভূতি কঠোরতার আড়ালে লুকিয়ে ফেলতে পারে না। জিভে ঠোঁট চুবিয়ে হাতের কাঠটা বাড়িয়ে দিল সে। বলল, এই সপ্তাহে আমার আর নুহার কাবিনের তারিখ ঠিক হয়েছে। তুই যদি আসতি না, মানে নুহাও খুব করে চাইছিল। ও তোকে ফোন করছিল অনেকবার, ধরিসনি। আমার সাথেও আসতে চেয়েছিল, আমি মানা করলাম। তাই বলছিলাম যে যদি থাকিস বিয়েতে, আমি নিজে এসে তোকে নিয়ে যাব না হয়। তীব্র সাথে সাথে বলল, যাব না। নাহিদের উদ্বেগ চুপসে যায়, যদিও জানতো এমনটাই হবে। বিট্টু যে এখন গাজীপুরের নাম শুনতেও পারে না, অথচ ওর জন্যে এতদিন নাহিদ বিয়ে করেনি। নুহাও রাজি ছিল না। তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন পুষ্পিতা তো আগে থেকেই নেই। তীব্রও যদি না থাকে, কিন্তু বিপত্তিটা বেঁধেছে আয়েশার স্ট্রোক হতে। ভদ্রমহিলা 1 মাস আগে আচমকাই স্ট্রোক হয়ে পড়েছিলেন। ডাক্তার হাসপাতাল ছোটাছুটি করিয়ে সুস্থ হলেন শেষে। তার পরপরই নুহার গ্রাজুয়েশন পার করিয়ে বিয়ে দেওয়ার যে চিন্তা ছিল, সেথায় এখন আমূল বদল এসেছে। যদি হুট করে ওনার কিছু হয়ে যায়, তখন মেয়েটার কি হবে? চোখ বোঝার আগেই যদি নাহিদের হাতে তুলে দেওয়া যায়। সেজন্যই রাতারাতি 2 পরিবার বৈঠক বসিয়ে সিদ্ধান্ত নিয়েছে কাবিনের। কিন্তু বিট্টু যদি সত্যিই না যায়? নাহিদ চোটপাট করতে পারল না, খুব রাগ দেখিয়ে অধিকারও ফলালো না। কেবল তীব্রর অসুস্থতা ভেবেই শুধু টলমল চোখে বসে রইল অমন। তীব্র চসূচক শব্দ তুলল জিভে, এখানে কাদার মতো কিছু হয়েছে? এমন ভাব করছিস যেন আমি না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সেটাই তো। তুই কে যে তুই না যাওয়ায় আমি কাঁদবো? তুই আমার পর, আমিও তোর পর, এমনই তো ভাবিস তুই। কিন্তু আমি তো তেমনটা ভাবতে পারি না। সেজন্য সবার প্রথম কার্ডটা নিয়েই ছুটে এসেছি তোর কাছে। কিন্তু তুই তো পণ করেছিস গাজীপুরে পাও ফেলবি না। দোষ করলো পুষ্পি। তীব্র গর্জে উঠল মাঝপথে, ওর নাম নিবি না? হুঙ্কার শুনে থেমে যায় নাহিদ। কিছু সময় থমে ধরে থাকে, তারপর আচমকা গিয়ে ওর সামনে বসে পড়ল। তীব্র ভরকে যায়। নড়ে চড়ার আগে নাহিদ ভেজা চোখে অনুনয় করল, প্লিজ বিট্টু, তুই প্লিজ আয়। আমার জীবনের এত বড় একটা দিন তোকে ছাড়া আমি কল্পনাও করতে পারবো না। প্লিজ, আমি হাত জোর করছি, দরকার হলে তোর পা ধরছি। নাহিদ হাত বাড়াতে গেলেই তীব্র ছিটকে পা সরালো। রেগে বলল, কি হচ্ছেটা কি? পাগল হয়েছিস? হ্যাঁ হয়েছি। তুই নিজে ভালো নেই, আমাদেরও ভালো থাকতে দিচ্ছিস না। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, বিয়েতে তোকে থাকতেই হবে। তুই যদি না যাস, খোদার কসম আমি মাঝপথেই বিয়ে ছেড়ে কোথাও একটা চলে যাব। যে তোর একার নেই, আমারও আছে। তীব্র চুপ। একভাবেই নাহিদের চটচটে মুখখানা দেখলো কিছু পর, ফোঁস করে শ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাব। উচ্ছ্বাসেই ফেলে পড়ল ছেলেটা। সত্যি তুই যাবি? এক কথা বারবার বলতে ভালো লাগে না। না লাগুক, তীব্র যাচ্ছে তো। নাহিদ প্রশান্ত শ্বাস টানল। মুখায়বে ঝলমলে তারা। একটা কাজ অন্তত হয়েছে। এখন বাকিটা তখনই লুৎফা এলেন। ফুরিও ছোট ছোট খাবার রেখে যাচ্ছে। কত আয়োজন! 4 কোণা টেবিলটা মুহূর্তেই ভরে গেল তাতে। লুৎফা এসে বলেন, বিট্টু আয় বাবা, নাহিদকে নিয়ে খেতে আয়। ও বলল, পরে খাবো। কেন? সারাদিন তো কিছুই খেলি না, এখন আবার? সারাদিন যখন না খেয়ে মরিনি, তাহলে 2 ঘন্টা পর খেলেও মরবো না। ঢেকে রাখো। লুৎফার মুখটা কালো হয়ে যায়। নাহিদ খেয়াল করলো সেটা, আগ বাড়িয়ে বলল, আন্টি, আমি তো আপনাদের নিজেদেরই লোক, আমাকে বেড়ে খাওয়াতে হবে না। আর বিট্টুকেও না হয় আজকে আমি সার্ভ করব।
আপনি বরং যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। লুৎফার মন খচখচ করছে, কিছুটা আহত হলেন। ভেবেছিলেন আজ ছেলেটাকে নিজের হাতে বেড়ে খাওয়াবেন। কতগুলো দিন তীব্রতার সামনে বসে ভাত খায়নি, আজ তো নেশার চক্করে দুর্বল হয়ে বাসায় ঘুমোচ্ছিল। অন্যদিন তো এ সময় বাড়ির আশেপাশেও তাকে খুঁজে পাওয়া যায় না। মনের ক্লেশ তিনি মনেই চাপা দিলেন। জামশেদ ঘরে একা আছেন, শরীর ভালো নেই বলে ফিরেছেন তাড়াতাড়ি। ভদ্রমহিলা মাথা নেড়ে চলে গেলেন সে পথে। নাহিদ কিছুক্ষণ প্রস্থান দেখল রমণীর। এসির মাঝেও ঘামছে সে, চেহারায় উসখুসের ছাপ, ধরফর করছে বুকখানা। তীব্র দূরদর্শিতায় সবটা ধরা পড়ল। কণ্ঠ সন্দিহান। তুই কি আরো কিছু বলবি? চটক কাটা নেয় মুখ তুলল সে। এলোমেলো চিত্তে কথা খুঁজল কিছুক্ষণ। কিছু তো বলার জন্য ছটফট করছে ভেতরটা, কিন্তু শোনার পর বিট্টুর প্রতিক্রিয়া কি হবে সেটাতেই ভয়। মুখ খুলল রয়ে শোয়ে। ইয়ে বিট্টু, আমার সাথে না ওরাও এসেছে। তীব্র নিরস চাউনি ধপ করে জলে হেলে থাকা পিঠ শটান করে সহসা। সচেতন কণ্ঠে বলল, কারা? শাফিনরা? ঢোক গেলেই মাথা নাড়ল নাহিদ। তীব্র তড়াক করে উঠে দাঁড়ায়, চেঁচিয়ে বলল, তুই ওদের সাথে এনেছিস কেন? আমি বারণ করিনি? বল, করিনি বারণ? নাহিদ ঘাবড়ে গেল, কণ্ঠে উদ্বেগ। বিশ্বাস কর, আমার কিছু করার ছিল না। ওরা খুব অনুরোধ করছিল তোর সাথে দেখা করবে বলে। না, আমি ওদের সাথে দেখা করব না। ওরা যেন এখানে না আসে। এক্ষুনি যেতে বল ওদের, এক্ষুনি। তীব্র কণ্ঠ শক্ত, ক্রমে আওয়াজ বাড়ছে। নাহিদ বলল, একটু শান্ত হ প্লিজ। ওরা দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। তীব্র কিছু বলবে পূর্বেই কতগুলো পায়ের শব্দ এলো এখানে। মুশফিক, মিরাজ আর শাফিন এসেছে। আরমান দুদিন হলো অফিসের কাজে বাইরে গিয়েছে ঢাকার। চেনা তিনজনকে দেখে মুখের পেশি বদলে গেল তার। তর্জন দিল চড়া গলায়, দাঁড়া। ওরা থমকায়, চলতি কদম সমেত দাঁড়িয়ে যায় স্থানে। তীব্র চোখে মুখেই জল করছে ক্রোধ। বলল ভীষণ কঠোর স্বরে, যে পথে এসেছিস সে পথ ধরেই বেরিয়ে যা। কেউ আসবি না এখানে, কেউ না। তিনজন মুখ চাওয়াচাই করে, চোখে ওদের অন্যরকম ভাষা। সবার আগে মুখ খুলল মিরাজ। কেন, কি করছিস? আমরা আমাদের ওপর তোর কিসের এত রাগ? তীব্র মুখ ঘুরিয়ে নেয়, তার নিশ্চয়তায় একটু সাহস মিলল ওদের। মুশফিক দুপা এগিয়ে আসে, কণ্ঠে মোলায়েম, তুই এরকম করছিস কেন বিট্টু? আমাদের অন্যায়টা কি বল? নাই তোর কাছে আসতে পারে, শুধু আমরা পারি না কেন? বল না, আমরা কিছু করলে বলে দে, দরকার পড়লে মার, তাও এরকম দূরে সরিয়ে রাখিস না। তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই। তীব্র চোখ তখনও অন্যদিকে, পাষণ্ডের ন্যায় বলল, আমার কোনো বন্ধুর দরকার নেই। শাফিন মুখ শক্ত করল, লম্বা পায়ে এসে দাঁড়ালো তার সামনে। এত সহজে কথাটা বলতে পারলি বিট্টু? শব্দগুলো উচ্চারণ করতে তোর একটু কষ্ট হলো না? অথচ তোর সাথে দেখা হয় না দেখে, সামনাসামনি দুটো কথা বলতে পারি না দেখে আমরা একদণ্ডও শান্তিতে শ্বাস নিতে পারছিলাম না। সামনে নাহিদের বিয়ে, আমাদের বন্ধু মহলে প্রথম কারো বিয়ে, আমাদের সবার সাথে একসাথে আনন্দে হইচই করার কথা। বিট্টু চল না, আমরা সেই আগের মতো মিলেমিশে থাকি। দেখ, তোর নিষেধ সত্ত্বেও আমরা সব ভুলে ছুটে এসেছি আজ, আর তুই আমাদের এইভাবে তাড়িয়ে দিচ্ছিস। তীব্র মন গড়ল না, অটল তার কণ্ঠস্বর। আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না, যেতে বলেছি যা। শাফিন খেই হারালো সহ্যের, জেদ দেখিয়ে বলল, না, যাব না। তুই আগে উত্তর দে, আমাদের অপরাধ কি? তোকে বেশি ভালোবাসি, সব সময় তোর ব্যাপারে প্রায়োরিটি লিস্টের ওপরে রাখি, এটা আমাদের দোষ? কোথাকার কোন পুষ্পিতার জন্য তুই আমাদের এইভাবে দূরে ঠেলে দিতে পারিস না বিট্টু? তোর কি একটুকু খারাপ লাগে না? একটুকু মনে পড়ে না আমাদের? একটা মেয়ের জন্য সব ভুলে গেছিস? এই আমরা তোর বন্ধু ছিলাম, এত ঠুনকো তোর বন্ধুত্ব। গড়গড়ে কথায় দাড়ি টানলো শাফিন। নাহিদ চোখ খিচে জিভ কাটল। শাফিনটা উত্তেজনায় আবার পুষ্পিতার প্রসঙ্গ তুলে ফেলেছে। একটু আগেই ওই মেয়েকে নিয়ে বলায় বিট্টু যেভাবে চটে গিয়েছিল, এখন কি করবে কে জানে। শাফিনের শেষ কথায় ঝট করে ফিরল তীব্র, দুই ভ্রু উঁচিয়ে বলল, এসব তুই বলছিস শাফিন? তুই বলছিস বন্ধুত্বের কথা? তুই নিজে আদৌ বুঝিস বন্ধুত্ব কি? ছেলেটা বিভ্রান্ত হয়, এক পল বাকিদের সাথে মুখ দেখাদেখি করে, বুঝতে না পেরে বলে, মানে? তীব্র দাঁড়িয়েছিল এতক্ষণ,
আবার বসে পড়লো জায়গায়। সোফার ফোমে মাথা রেখে চোখ বুঝলো ক্লান্ত মুখে। নিরুৎসাহিত বলল, তোকে কোনো কৈফিয়ত দেব না আমি। চলে যেতে বলেছি, চলে যা। এসব নোংরা কাসুন্দি ঘাটতে ইচ্ছে করছে না। শাফিনের কপালে ভাঁজ পড়ল। তলিয়ে গেল রহস্যে। কি বলতে চাইছে বিট্টু? মুশফিকের খটকা লাগে। সতর্ক চিত্তে শুধায়, তুই এরকম কথা কেন বললি বিট্টু? সাফিন কি কিছু করেছে? তীব্র চোখ বন্ধ রেখে জানালো, সেটা ওকে জিজ্ঞেস কর। সবকটা চোখ একই সাথে মুখের উপর পড়তেই শাফিনের সব প্যাচ বেঁধে যায়। হতভম্ব হয়ে বলে, কি আশ্চর্য, তোরা আমাকে এভাবে দেখছিস কেন? আমি কি করেছি বিট্টু? এসব কি পাজলাম? হ্যাঁ, এমন ঘুরিয়ে পিছিয়ে না বলে যা বলা সোজাসুজি বলতে পারিস না? আমি কিছু করলাম আর আমিই জানি না? কিছু ঘটলেই আঙুল সবসময় আমার দিকে ওঠে কেন? হ্যাঁ, শেষ দিকে তার গলার জোর বালো, কিন্তু হেসে উঠল তীব্র শ্লেষের হাসি। চাইরো ভীষণ শান্ত চোখে। তুই কি সত্যি কিছু করিসনি? শাফিন অনড় চিত্তে জবাব দেয়, কি করব? তোর সাথে দেখা করতে এসেছি বলে আমার উপর যাতা অভিযোগ তুলবি তা তো হতে পারে না। তীব্রর বিলাতি চোখ টিমটিমে এক পেশে হেসে বলল, তুই আসলেই জাত অভিনেতা শাফিন, সত্যি আমি মুগ্ধ না হয়ে পারছি না। আচ্ছা, একটা কথা বল তাহলে। আমি সেদিন ট্রাকটাকে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা দিয়েছিলাম, অথচ ওটা তাও ছুটে এসে আমার জিপে ধাক্কা মারলো কেন শাফিন, তুই জানিস? শাফিনের বক্ষস্থল ছ্যাত করে উঠল। রুদ্ধ মস্তিষ্কেই শুষ্ক হাওয়া ঢুকলো এক ফালি, যাতে আটকে পড়ল শ্বাসের তোর। তীব্র চোখের চাউনি শান্ত, কিন্তু সাফিনের মনে হলো এই দৃষ্টির তোপে হাত পা জমে বসেছে তার। সাদাটে চোখে এমন কিছু মেশানো যা হয়তো কারো অতলে রাখা সবকিছু প্রযত্নে পড়তে পারে। হাওয়ার মতো ছুটে এসে তীব্রর পা দুটো চেপে ধরল সাফিন। হাউমাউ করে বলল, বিট্টু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। নাহিদ, মুশফিক, মিরাজ বিস্ময়ে নিস্পন্দন হয়ে পড়ে। বাজ পড়ল তাদের সকলের মাথায়। মুশফিক হতবাক হয়ে বলল, এর মানে তোর অ্যাক্সিডেন্টের সাথে সাফিন যুক্ত? তীব্র নরসরহীন, উদ্বেগ শূন্য, নিষ্প্রাণ চাহনি সফেদ সিলিংয়ে আটকে খুব আস্তে বলল, পাছার শাফিন। সে শূন্য না, বরং আরো দৃঢ় করলো বাঁধন। কেঁদে কেটে বলল, না, আমি ছাড়বো না। তুই আমাকে মাফ করে দে বিট্টু। আমি তখন নিজের মাঝেই ছিলাম না। কি করতে কি করেছি, আমার সত্যিই বড় ভুল হয়ে গেছে। মুশফিক রাগে কিরমির করে উঠল। তেরে গিয়ে খপ করে তুলল ওকে। প্রকট চোখে চাইল সাফিন। মুশফিক শার্টের কলার খামচে ধরে, চোখমুখে ঘৃণার পাহাড় নিয়ে বলল, তুই এত বড় অমানুষ সাফিন, এত বড় অমানুষ তুই। তার মানে ওই ট্রাক ভাড়া করে তুই বিট্টুর অ্যাক্সিডেন্ট করিয়েছিস? সাফিন সাফাই দিতে চাইল। পূর্বেই তার বাহু খাবড়ে নিজের দিকে ফেরালো মিরাজ। উষ্মায় থরথর করে বলল, তুই তাহলে এতদিন নাটক করছিলি আমাদের সাথে? তুই সেই মেইন কালপ্রিট যার জন্য আজ বিট্টুর এই অবস্থা। কি করে পারলি বল, কি করে পারলি? মিরাজ ক্ষুব্ধ হাতে কলার ধরে ঝাঁকায়। নাহিদ ভ্রীমর চিত্তে আওড়ায়, এত বড় বিশ্বাসঘাতকতা তুই করতে পারলি শাফিন? এক এক বন্ধুর এক এক অভিযোগে সাফিন ধৈর্য খোয়ায় ফের। নরম মুখের গড়নে বদল ঘটে সহসা। ঝাড়া মেরে কলার থেকে মিরাজের হাত সরালো সে। খুবই একাকার হয়ে বলল, হ্যাঁ, পারলাম আমি। তোরা আমার জায়গায় থাকলে তোরাও পারতি। এখন এত লেকচার দিচ্ছিস তো খারাপ ভাবছিস আমাকে? কিন্তু একটা কথা সত্যি করে বলতো, আমি যে ওকে বন্ধু ভেবেছি, ও কি করেছে আমার জন্য? পুষ্পিতা মেয়েটাকে তো আমি আগে থেকেই পছন্দ করতাম। বিট্টু সেটা বুঝেও ছিল, কিন্তু তাও তোদের সামনে আমাকে সাবধান করে দিল আমি যেন পুষ্পিতার দিকে আর না তাকাই। কেন? মেয়েটার উপর ওর নজর পড়েছিল বলে? মেয়েটা ওর হয়ে গেছে, আর আমার ইমোশনের কোনো দাম নেই। সেদিন আমি যদি পুষ্পিতাকে ভুল করে তুলে নিয়ে না যেতাম, বিট্টুর সাথে ওর কোনোদিনই দেখা হতো? আমি তো সেদিনই ওকে বলেছিলাম যে পুষ্পিতাকে আমার ভালো লেগেছে, বিয়ের কথাও বলেছি। কিন্তু ও কি করলো? ওর পাওয়ার আছে, ও ঠিক যা বলবে তাই ঠিক। আমি কেউ না, কিচ্ছু না, তাও আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম মায়ের চিকিৎসায় টাকা দিয়ে সাহায্য করেছে, তাই সব মনে রাখবো না। কিন্তু ওর চুপ থাকা আমার আর সহ্য হলো না। আমাকে দেখিয়ে দেখিয়ে পুষ্পিতার সাথে মেলামেশা, হাসাহাসি, রোমান্স, আমার চোখের সামনে মেয়েটাকে জড়িয়ে ধরা, নাচ করেছে,
আমাকে পাঠাচ্ছে আংটি কিনে আনতে। এসব করতে গিয়ে যে আমার কত কষ্ট হতো, কেন বুঝলো না বিট্টু? ও ও মন্ত্রীর ছেলে, চাইলে দেশের সেরা মেয়েকে বউ হিসাবে পাবে। তাহলে পুষ্পিতাকে তো পারতো আমার হাতে তুলে দিতে, কিন্তু তা করলো না। নিজে উঠে পড়ে লাগলো মেয়েটার পিছনে, নিজের খায়েশ মেটাতে। বন্ধুকে কষ্ট দিয়ে সে কেমন বন্ধু? বল বল না তোরা, সে কেমন বন্ধু? সবাই স্তব্ধ, বিস্মিত, হা করে চেয়ে রইল শুধু। মিরাজ স্তম্ভিত, আওড়ারও। সাফিন, তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ জানি, জানি বলেই তো বলছি। আর এসব নিতে পারছিলাম না। রোজ রোজ মেয়েটাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া, ছবি তুলে পোস্ট করা ইনস্টায়, ওদের এসব রঙ্গ তামাশা দেখে আমার গায়ে জাস্ট আগুন ধরে যেত, আগুন। পুষ্পিতাকে আমি বিট্টুর সাথে সহ্য করতে পারতাম না। তারপর ভাবলাম যে আমার কথাও ভাবেনি, আমিও তার কথা ভাববো না। পুষ্পিতাকে তোর এত পছন্দ, এত ভালোবাসা, ঠিক আছে দুজনে উপরে গিয়ে প্রেম করুক। সেজন্য ওই দিন ট্রাক ভাড়া করে। বাকিটুকু আর বলা হলো না। একটা দর খুশির তোড়ে সাফিন ছিটকে পড়ল দূরে। প্রত্যেকে হকচকায়, বিকট চোখে ফিরে যায় সাফিন। নাহিদ ফোঁস করে বলল, জানোয়ার, আজ তোকে আমি মেরেই ফেলবো। ও এগোতে নিলেই তীব্র সাফিনকে আড়াল করে দাঁড়ালো। নাহিদ ফাঁক খুঁজলো ওকে ধরতে, চোখে মুখে আগুন নিয়ে বলল, তোর মতো মানুষ আমার বন্ধু? ছি বিটু, সরে যা। ও তোকে খুন করতে চেয়েছিল না, আজকে আমি ওকে খুন করব। তীব্র বলল, নাহিদ, বিহেভ ইয়োর সেলফ। মুশফিক বলল, তুই একদম এর মাঝে আসিস না বিট্টু। সাফিন বেইমানি করেছে, ওকে আমাদের কাছে ছেড়ে দেই। নাহিদ শান্ত হতে পারছে না। সরল ছেলেটার আকস্মিক ভয়ানক রূপে সাফিন নিজেই ভরকে গেল। যে নাহিদ কোনোদিন একটা পিঁপড়েও মারেনি, সে আজ ওর গায়ে হাত তুলল। সাফিনের চিবুকের ধার টেবিলের কোনায় বিঁধেছিল, একটু কেটে রক্ত বেরিয়ে এসেছে। সেই রক্ত হাতে ছুঁয়েই ছেলেটা তার চোখ চেয়ে থাকে। তীব্র বন্ধুদের কথায় কান দিল না, নিঃশুপ গিয়ে ওকে মেঝে থেকে তুলল। ঠোঁট কেটে বেরিয়ে আসা রক্ততে টিস্যুতে চাপতেই আশ্চর্য বনে গেল সাফিন। তীব্র রক্ত মুছে দেয়, কাষ্ঠ হেসে বলে, আমি অনেক আগেই বুঝেছিলাম এই কাজটা তোর। কবে বুঝেছিলাম জানিস? সেদিন গাজীপুর থেকে ফেরার পথে তুই যখন জিজ্ঞেস করলি অ্যাক্সিডেন্টের কেসে আমার কাউকে সন্দেহ হয় কিনা, আমি ড্রাইভারের মুখ দেখেছি কিনা, ট্রাকের নেম প্লেট দেখেছি কিনা। সেদিন তোর চোখে মুখের চিন্তা, আমার উত্তর শুনে তোর স্বস্তি পাওয়া, পুরোটা আমি স্পষ্ট দেখেছিলাম। সাফিন বিহব্বল নেত্রে ঝোঁকিল ও ফের বলল, মুখে কিছু বলিনি, কিন্তু বিশ্বাস ভাঙার তাণ্ডবে আমার বুকটা আরেকবার চুরমার হয়ে গেছিল সাফিন। সেদিন থেকেই ভাবলাম জীবনে আর কোনো বন্ধু রাখবো না। নাহিদ বড্ড সোজা ছেলে, তাই ওকে ফেরাতে পারিনি। কিন্তু তোর থেকে দূরে থাকার অজুহাতে আমি মিরাজদের সাথেও মিশতে চাইনি। আবার আমাকে মারতে চাওয়ার জন্যে তোকে কিছু বলতেও চাইনি। তুই ভয় পাস না, তোকে আমি আজকেও কিছু বলবো না। মিরাজরা বিহব্বল হয়ে একে অন্যকে দেখল। নাহিদ হতবুদ্ধি বনে বলল, কি বলছিস কি বিট্টু? সবকিছুর মূলে ও জেনেও তুই ওকে ছেড়ে দিবি? হ্যাঁ দেব, কারণ একদিক থেকে এসব হয়ে ভালোই হয়েছে। ও এমন না করলে তো আমি আরেক প্রতারককে চিনতামই না, জানতেই পারতাম না একটা পবিত্র মুখের আড়ালে মেয়েরা কত ছলনা পুষে রাখে। সাফিনের জবজবে মুখ ফ্যাকাশে হয়ে গেল, ভয়ে নয় ব্যথায়, যন্ত্রণায়। পিট্টু সব জেনে শুনেও এতদিন ওকে কিচ্ছু বলেনি। আজকে ওর আগের বসে কত কি উগড়ে দিয়েছে। বিট্টু তাও এত শান্ত, অথচ ও কতটা প্রতিশোধ পরায়ণ ছিল সাফিনের থেকে ভালো কে জানে। কেউ চোখ তুলে চাইলেও গায়ে হাত তুলত। সে আজ একটা শোকের তোপে ছেলেটা এমন পাথর হয়ে গেল। পুষ্পিতার প্রতি এত ভালোবাসা বিট্টুর, যার দূরে যাওয়ায় ছেলেটা আজ নিজের মাঝে নেই। মিরাজ বলল, বিট্টু তুই প্লিজ এই ব্যাপারটা অন্তত এভাবে ছেড়ে দিস না। ওর যা করেছে তাতে ওকে ইমিডিয়েটলি পুলিশে দেওয়া উচিত। আমি এক্ষুনি আঙ্কেলকে ডেকে আনছি। ও পা ফেলতে গেলেই তীব্র বাধা দিল, বলল, না, আমি যা বললাম তাই হবে। তারপর সাফিনের এলোমেলো জামাটা সে ঠিক করে দেয়। তুই এখন যা সাফিন, আর কখনো আমার সামনে আসিস না। তোর জন্য আমি একটা নতুন দুনিয়া চিনেছি, তাই চাইব তোর আর পুষ্পিতার মতো সব প্রতারক যেন
পরের বার ফুল হয়ে জন্মায়। তাহলে অন্তত তোরা বুঝবি কোনো কিছু ছিঁড়ে নেওয়ার ব্যথা কাকে বলে। বিট্টু, কিছু শুনবো না আমি, যা। তীব্র ধাক্কা মারলো ওকে। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলায় শাফিন। তারপরও অসহায় চোখে মিরাজের দিকে চাইল। সহসা মুখ ফিরিয়ে নিল সে। এরপর মুশফিককে দেখলো শাফিন, সেও তাই। নাহিদও কটমটিয়েছে। চোখের ভাঁজে কি অপার ঘৃণা। বন্ধুদের এই দৃষ্টিতেই শাফিনের বুক খণ্ড খণ্ড হয়। অপরাধ বোধেই চুইয়ে আসে মন। ভেতরটায় উতলে আসা কান্না ঠেসে সে বাড়ি ছাড়ে দ্রুত। তীব্রর চোখের কোনো জল জমেছে। কেউ দেখার আগেই আঙুল দিয়ে ছিটকে ফেললো সেটুকু। ঘর জুড়েই নীরবতা, কারো মুখে কথা নেই। প্রত্যেকে নিথর চিত্তে দাঁড়িয়ে। ভান্ডারের শব্দ বাক্য হয়তো শুষে নিয়েছে শাফিনের প্রতারণা। আর সেই নীরবতাকে সাক্ষী রেখে ওপরে সিঁড়ির দাঁড়গোড়ায় স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন জামশেদ। খসখসে মুঠোয় সিমেন্টের শক্ত হাতলটাকে চেপে ধরেন শুধু। প্রহরে প্রহরে রাতের মাত্রা যখন অনেক, শুনশান রাস্তায় ফুটপাত ধরে হাঁটছিল শাফিন। মুখের দশা দুরহ। পরিতাপের আগুনে ছারখার হচ্ছে বুক। আর যেন হাড়ে হাড়ে টের পেরো রাগ হিংসে কখনো কারো জন্যে ভালো কিছু বয়ে আনে না। এই যে শাফিন আজ কেমন চোখের পলকেই সব হারিয়ে ফেলেছে। বিট্টুর মতো বন্ধু যে কিনা আজ অব্দি ওকে বিপদে একা ফেলে যায়নি। মায়ের চিকিৎসা থেকে শুরু করেই সব বিপদে আজ পর্যন্ত নির্দ্বিধায় পাশে দাঁড়ানো মানুষটাই তো বিট্টু। তারপর মিরাজ, মুশফিক, নাহিদ, ওরাও তো ওর থেকে দূরে সরে গেল। আরমান সবটা যখন শুনবে তখন সেও চলে যাবে। এত বছরের বন্ধুত্ব কি শাফিন একমাত্র নিজের ভুলেই শেষ করে দেয়নি? ছেলেটার অস্থির লাগে। বক্ষপটে ফ্যাসফেসে শ্বাস। ফুটপাতের আইল ধরে ধপ করে বসে পড়ল সে। মাথার চুল টেনে টেনে ঝরঝর করে কাঁদল কিছুক্ষণ। আচ্ছা, ও কি আবার পেছনে ছুটে যাবে? আবার গিয়ে পা ধরবে বিট্টুর? ওকে মারুক কাটুক যা ইচ্ছে করুক, সব শাফিন মাথা পেতে নেবে। এই যে বিট্টু কিছু না বলেই ছেড়ে দিল। এইতেই যেন তার অনুশোচনার পাহাড়টা প্রচন্ড ভারী হয়েছে। এই ভার কি করে বইবে শাফিন? বিবেকের দংশনে প্রতিনিয়ত ঝুঁকে ধুকে মরে যাবে না? আচমকা একটা নীল জিপ এসে ব্রেক কষল সেথায়। শব্দে চোখ তুলে চাইল শাফিন। পুলিশের গাড়ি। ইউনিফর্ম পরা লোকগুলো পটাপট নামলেন। মুখের সামনে পুলিশ দেখে শাফিন উঠে দাঁড়ালো। সবার সামনে লোকটা শুধালেন, তুই সাফিন? মাথা নাড়ল। অফিসার বলেন, চল। চল মানে? কোথায় যাব? শ্বশুর বাড়ি। তোকে আপ্যায়নের ব্যবস্থা করেছি। মাথায় আকাশ ভাঙল ওর। কেন? কি করেছি আমি? ভদ্রলোক ফটাফট বলেন, সাথে ইয়াবা নিয়ে ঘোরার কারণে তোকে গ্রেপ্তার করা হচ্ছে। শাফিন জড়বুদ্ধি বলে বলল, ইয়াবা? কি উল্টাপাল্টা কথা বলছিস? আমার কাছে ইয়াবা থাকবে কেন? উল্টোপাল্টা কথা? এই ওকে চেক করো তো। পাশের লোকটি ধমকে বলেন, হাত তোল। শাফিন নাক ফুলিয়ে 2 হাত তুলল। একে মন মেজাজ খারাপ, তার উপরে সব উটকো অশান্তি। ভদ্রলোক ওর বুক পকেট থেকে হাত নামিয়ে সারা গা হাতালেন। প্যান্টের পকেটে হাত ঢুকেই আবার বের করলেন সেটা। মুঠের মধ্যে কতগুলো প্যাকেট এলো সাথে। যা দেখে চমকে উঠল শাফিন। বিস্ময় থমকে পড়ল। এসব কি করে? অফিসার চোট করে ওর কলার মুঠোয় পড়লেন। কটমটিয়ে বললেন, নেই নাকি? তাহলে ওগুলো কি? বিশ্বাস করুন, এসব কোত্থেকে এলো আমি জানি না। জানিস কিনা জানিস? সেসব থানা গেলেই বোঝা যাবে। এই তোল এটাকে। সহসায় দুজন 2 হাত চেপে ধরে হির হির করে তাকে গাড়িতে টেনে তুলল। শাফিন ছাড়া পেতে হাঁসফাঁস করে ওঠে। চিৎকার করে বলে, স্যার আমি কিছু করিনি। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার কথাটা একবার শুনুন। অফিসার ক্রুর হেসেই সামনের সিটে বসলেন। গাড়ি ছাড়া হলো। সাথে সাথেই কাউকে একটা ফোন করলেন তিনি। হৃষ্টচিত্তে বলেন, কাজ শেষ স্যার, তুলেছি গাড়িতে। আপনি ভাববেন না যেমন যেমন বলছেন তেমনই করব। এমন কেস ফাইল করব না মরার আগ অবধি জেলে বসে পচবে। জামশেদের শরীর কদিন ধরেই বেশ খারাপ। প্রেশার বাড়ছে কমছে। ভালো ডাক্তার দেখানো জরুরি। আগে হলে এতক্ষণে বিভুয়ে উড়াল দিতেন। কিন্তু ছেলের এই অবস্থায় আজকাল কোথাও যেতে ইচ্ছে করে না তার।
তার উপর সম্প্রতি একটা ব্যাপার নিয়ে চিন্তায় একসাথে নি। আজ নাহিদের বিয়ে, তাও সুদূর গাজীপুরের কোনো এক ক্লাবে। সেই আবার গাজীপুর, আবার সেই অভিশপ্ত জায়গা। ওখানে গিয়ে ছেলেটা পারবে তো নিজেকে সামলাতে? মনে প্রশ্নের জামশেদ চেপে রাখতে পারলেন না। দোনামোনা কাটিয়ে বললেন, আর একবার ভেবে নাও নাহিদ, পারবে তো? শেরওয়ানি পরা ছেলেটা চমৎকার করে হাসল, দৃঢ়চিত্তে বলল, অবশ্যই পারবো আঙ্কেল, আপনি নিশ্চিন্ত থাকুন। পাশ থেকে মিরাজ বলল, আঙ্কেল আমরা সবাই আছি, বিট্টুর কোনো অসুবিধাই হতে দেব না, আপনি আর ভাববেন না তো। ভাবছি কি আর এমনি এমনি যা যাচ্ছে ওর উপর দিয়ে সেই একই জায়গায় গিয়ে আবার কিছু করে না বসে। সিও হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতের উপর রাখল নাহিদ। চোখে মুখে আশ্বাসের বন্যা লুটিয়ে বলল, আমরা আছি আঙ্কেল, বিট্টুকে নিয়ে এই লড়াই শুধু আপনার একার নয়, আমাদের সবার। দেখবেন ও ঠিক সুস্থ হয়ে যাবে। জামশেদ কিছু বললেন না। এত মানুষের আত্মবিশ্বাস দেখে হয়তো ভরসা পেলেন একটু। লুৎফা নাস্তা দিয়ে গেলেন। তার কিছু সময় পরেই নিচে নামলো তীব্র। মাথার অগোছালো চুল, চুলের বড় বড়, মুখের বড় বড় দাড়িগুলো একই রকম আছে, কিন্তু বড় অনিচ্ছা একটা ভালো শার্ট পরেছে আজ। হাতের ঘড়িটায় তাকিয়ে একচোট শ্বাস ফেললেন জামশেদ। কবছর আগেও ছেলেটার বসন ভূষণ দেখে চোখ জুড়িয়ে গিয়েছিল তার। আর এখন যাক, শূন্য থেকে শুরু হচ্ছে এই অনেক। বন্ধুকে দেখে খাবার ফেলে উঠে এলো সবাই। নাহিদের হাস্যোজ্জ্বল আদরে তারার মেলা বসেছে। অষ্টপটে বিজয়ী হাসি টেনে বলল, চল। তীব্র সবাইকে দেখলো একবার। বিয়েতে যাওয়া নিয়ে প্রফুল্ল প্রত্যেকে। এই যে সকাল সকাল আরমানও হাজির হয়ে গেছে। তীব্র হুট করে শাফিনকে মনে পড়ল। সেই কলেজ থেকেই পরিচয় দুজনের। ওই দিনের ঘটনার পর মিরাজরা তার কাছে হপ্তে দিয়ে রইলেও শাফিনের দেখা মেলেনি। তীব্রকে খুন করতে চাইছিল শোনার পর বাকিরা ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু ও তো তা চায়নি। শাফিনের সঙ্গে বাকিদের বন্ধুত্বে ভাঙন আসুক, এমনটা তীব্র চাইতে পারে? ও খুব আস্তে শুধালো, শাফিন যাবে না? নাহিদ মুখ শক্ত করল নিমিষে, মাঝপথেই বলে দিল, ও গোল্লায় যাক, তুই আয় তো। তীব্র বাহু টেনে হাঁটা ধরল সে। মিনমিনে ছেলেটা আচমকায় কেমন ভারী কি হয়ে গেল। জামশেদের থেকে বিদায় নিয়ে একে একে বাড়ি ছাড়ল সবাই। ভদ্রলোক ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন। তীব্রর মুখে শাফিনের নাম শুনে যেটুকু দুশ্চিন্তা হচ্ছিল এক্ষুনি, মুহূর্তেই থামল তা। মিরাজ আরমান পাশাপাশি হারছে। সময় কাটিয়ে ফিসফিস করলো আরমান, শাফিনের ব্যাপারটা বিট্টু জানে না তাই না? মিরাজ বলল, না আমরা কেউ বলিনি, আর অন্য কোথা থেকে যে খবর পাবে সেই উপায় আছে? ফোনটা তো সুইচ অফ করে ফেলে রাখে সারাদিন। বলে দেব আমি। ও চোখ প্রকট করলো, না মাথা গেছে তোর, আঙ্কেল করা মানা করে দিয়েছেন। আর এমনিতেও যা হয়েছে ঠিক হয়েছে, সাপের এই শাস্তি প্রাপ্য। বিট্টু নিজেদের লোকের বেলায় খুব দয়া, শয়তানটা থানা শুনলেই ঠিকই সারাতে চলে যাবে, দরকার নেই। ওর মা আমাকে ফোন করেছিলেন, খুব কান্নাকাটি করছেন, বলছেন বিট্টুকে একবার জানাতে। চেপে যা, বিট্টুর কানেও এসব দেওয়ার দরকার নেই। কত বড় জানোয়ার হলে বন্ধু হয়ে বন্ধুকে খুন করতে চায়, তাও সারার এক মেয়ের জন্যে। আমি তো এখনো ভাবতে পারছি না, এতদিন ধরে এই ক্রিমিনাল আমাদের বন্ধু সেজেছিল। হাতে ঘা পড়লে আমাদের ক্ষতি করতো না, তার কি গ্যারান্টি? আরমান ঘাড় ধরে কথায় সম্মতি। ঠিকই বলেছিস, আমি নিজেও শোনার পর বিশ্বাস করতে পারিনি। শাফিনের গাড়ি যে কোন ভূত চেপেছিল। আপাতত জেল খাটুক কিছুদিন, পরে দেখা যাবে, কি বলিস? হ্যাঁ। মুশফিক সামনে ছিল, পেছনে ফিরেই গলা তুলে বলল, এই তোরা এত ফুসুর ফুসুর করছিস কি নিয়ে রে? ছেলে মেয়ে বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, আয় তাড়াতাড়ি। দুজন থতমতে খেয়ে পায়ের গতি বাড়ালো। সবাই মিলে আনন্দ চিত্তেই গাড়িতে বসলো। তারপর কতদিন পর সেই একই সাথে একটা সফরে যাচ্ছে ওরা। নাহিদ বিয়ের আয়োজন করে ভালোই করেছে, দেরিতে হলেও আবার আগের মতোই বিট্টুর সঙ্গ পাচ্ছে সবাই। এবার শুধু বিট্টু একটু একটু করে স্বাভাবিক হোক, আর কিছু চাওয়ার নেই। গাজীপুরের একটা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। বিশালাকার বিল্ডিং এর 3rd ফ্লোর ভর্তি মানুষে। খাবার দাবারের এলাহি কাণ্ড নিয়ে আয়েশার দিন যাচ্ছে ব্যস্ততায়। তার উপর ছেলে পেলে নেই। একটা বয়স্ক মানুষ কি আর অতদিক ছুটতে পারে?
নুহার ফুপা মামায়েরা টুকিটাক তদারকি করলেও নিজেদের মতো তো আর হয় না। সেই নুহার জন্মদিনের পর আজ আবার একটা বড় অনুষ্ঠান হচ্ছে ওনাদের। আয়শার এখন খুব করে পুষ্পিতাকে মনে পড়ছে। সেবার মেয়েটা প্রত্যেকটা কাজ কি দারুণ যত্ন নিয়ে করেছিল। কত আনন্দ, কত ছোটাছুটি। ও থাকাকালীন ঘরের কাজবাজ নিয়েও আয়শাকে কখনো ভাবতে হয়নি। ইস, নুহা আর পুষ্পিতা কত ভালো বন্ধু ছিল। তা ওনার চেয়ে বেশি কে জানে। সে বন্ধুর আজ বিয়ে হচ্ছে, অথচ পুষ্পিতা নেই। আয়শা অদূরে দাঁড়িয়ে মেয়ের দিকে চাইলেন। নুহা সেন্টারের স্টেজে বসে কনে সাজে কি চমৎকার লাগছে দেখতে। হেসে হেসে ছবি তুললেও মেয়ের ভেতরের কষ্ট বুঝতে পারেন আয়শা। এমন কোনো দিন, এমন কোনো মুহূর্তে নেই যখন নুহা পুষ্পিতাকে মনে করেনি। ভদ্রমহিলা চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর নজর বোলালেন গেটের দিকটায়। বরযাত্রী চলে এলো, কিন্তু বর নাহিদের খবর নেই। সে তীব্রকে সাথে নিয়ে একসঙ্গে আসবে। প্রায় 9টা বাজতে চলল, কতক্ষণ লাগবে আর? গাড়িতে বসতে যাওয়ার আগে নাহিদের ফোন টুম করে বাজে। পকেট হাতিয়ে মুঠোফোনটা সামনে আনলো সে। নুহার মেসেজ। ভাইয়া আছেন? নাহিদের চোখে মুখে স্ফূর্তি। হ্যাঁ, তোমার সাজগোজ শেষ? সে তো অনেক আগেই শেষ। আমি অলরেডি স্টেজে বসে আছি জনাব। আপনাদের কতক্ষণ লাগবে? জ্যাম না থাকলে 1 ঘন্টা। তাড়াতাড়ি আসবেন। সবাইকে অধৈর্য হয়ে পড়েছে। সবাই নয়, আমি অধৈর্য। নাহিদ হাসলেও লিখে পাঠালো। তাহলে আমার অবস্থাটা ভাবো। কোনোদিন যাকে কাজল পড়তেও দেখিনি তাকে আজ বউ সাজে দেখব। মুগ্ধতায় আমি মরে না গেলে হলো। নুহা লজ্জা পেল, ধক করে কাঁপলো প্রেমিকা সুলভ রুগ্ন বুক। তড়িঘড়ি করেই রেখে দিল ফোনটা। তার মেকআপে ঢাকা আরক্ত মুখখানা চকচক করছে কুণ্ঠায়। হঠাৎ চোখ পড়ল অদূরের সালমার উপর। মেহমানদের আসনে বসে তিনি নিষ্পলক নয়ন মেলে এদিকেই দেখছেন। চোখের ভেতর অদ্ভুত কথা, অন্যরকম কিছু। নুহা ঠোঁট মেরে হাসল। উত্তরে প্রৌঢ়াও হাসলেন, অথচ লম্বা শ্বাস বুকের ওঠানামাটুকু স্পষ্ট দেখতে পেল নুহা। তার সুশ্রী মুখখানায় অচিরেই কালো মেঘ জমল। আজ ওর জীবনের সব থেকে বড় দিন, বড় উৎসব, কিন্তু পুষ্পিতা নেই। নুহা পোড়া শ্বাস ফেলল। জীবন কি আশ্চর্য রহস্যে বোনা। এই বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিল নুহা। পুষ্পিতা আর ও একসাথেই বউ সাজবে। তীব্র নাহিদ দুজন ক্লাবে ঢুকবে পা মিলিয়ে। আজও তো হবে এরকম। সেই একই সাথে আসছে ওরা। শুধু শুধু মাঝে পুষ্পিতাটা নেই। প্রহসনের এক ধাক্কায় সবকিছু দেয়ালের মতো ঘুরিয়ে গেছে। সম্পর্ক, স্বপ্ন সবটা এক লহমায় চুরমার। ভাগ্য এত নির্মম না হলেও তো পারত, তাই না? সালমা বেগম আজকে সকালে এসেছেন এখানে। না, বিয়ে খেতে নয়, এসেছেন কিছু বিশেষ কাজে। কথা ছিল বাসা থেকেই ফেরত যাওয়ার, কিন্তু আয়েশা জোরাজোরি করে সেন্টার অব্দি নিয়ে এলেন। যদিও হাজারবার বলে কয়ে তারপর আনা। ওনারাও তো এখন আর ঢাকায় থাকেন না। খোরশেদের সিলেটে বদলি হয়েছে সে অনেক দিনের ব্যাপার। ভাগ্যক্রমে আজ রাস্তায় জ্যাম বেশি নেই। ঘন্টায় পরপর গাজীপুরের চৌকাঠ ছোঁয়া গেছে। সেই ব্রিজ পার হতে হতেই অবিন্যস্ত তীব্র খেই হারালো মনে। খিচে রাখা অন্তরে স্পষ্ট ধরা দিল সেসব পুরনো মধুময় স্মৃতি। একদিন এই পথে দিয়েই ঢুকেছিল কোনো মুগ্ধতার নেশায়, কাউকে পাওয়ার আশায়। এই মফস্বলের রাস্তার প্রতিটা বাঁকে লুকিয়ে সেই কথা। কিন্তু এখন সেই বিশ্বাসঘাতক এখন অন্য কারো বউ। এতদিনে তো বাচ্চা কাচ্চার মাও হওয়ার কথা। তীব্রর বুক ভেঙে এলো। পুষ্পিতা যদি অন্য কারো বউ হয়, ওর শরীরে সেই অন্য পুরুষের স্পর্শ। যে মেয়েটাকে নিয়ে গর্বাধার স্বপ্ন ছিল ওর, সেই মেয়ের চোখ ঠোঁট সব ওই অন্যের দখলে। হৃদয় ক্ষয়ে যাওয়া ব্যথাতেও নীরস হাসত সে, যে হাসিতে প্রাণ নেই, মায়া নেই, না আছে সজীব রোদের চিহ্ন। গাড়ি যখন ব্রেক কষতে জোরে ধ্যান ছুটল তার। সামনে এত এত হুল্লাহুল্লি, রং বেরঙের প্যান্ডেল, সুসজ্জিত গেট, অথচ তীব্রর চোখে কিচ্ছুটি পড়ল না। অবসন্ন নজর গেঁথে রাখলো বহুদূরের ওই পথটায়। কবছর আগে এই রাস্তা ওর সুখের সঙ্গে ছিল, আর এখন সেটায় পোড়া গন্ধ ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু না। তীব্র আজ একটা ফাঁপা কালো দাগের মতো, যার ভেতরটা ফুলে আছে নিদারুণ মর্মে, অসহ্য পীড়ায়। এই গাজীপুর তো তারই সাক্ষী। ও সবটা দেখেছে, তীব্রর প্রেমের শুরু থেকে শেষ।
একটা সুখের উপাখ্যান কিভাবে রচিত হতে হতেও ধ্বংস হয়ে যায়। সবটুকু জ্বালার প্রত্যক্ষদর্শী মফস্বল। তীব্রর বুকের পাঁজরে টান পড়ল ফের। যন্ত্রণার ঘায়ে খোঁচা দেয়া দাগ বসল সবেগে। তপ্ত যাতনার উদ্দাম নৃত্যে জ্বলে গেল বিড়াই চোখ। অথচ বরাবরের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল ছেলেটা। শক্ত চিবুক পোক্ত দেখারও আরও। যে মেয়ের আদ্যপ্রান্ত ছলনায় মোড়ানো, তাকে ভেবেও কেন কষ্ট পাবে? পাবে না, কক্ষনো না। তীব্রর পর বাকিরাও নামে। নাহিদ আর চোখে চাইল, গাল ফুলিয়ে শ্বাস ফেলল ধীরে। ওদের বিয়ের আয়োজন করার কথা ছিল বাড়িতেই, কিন্তু তীব্র ফ্ল্যাটে গেলে হয়তো নিয়ন্ত্রণহীন হতো। পুষ্পিতাকে মনে করে গুমড়ে উঠত আরো। সে আতঙ্কে নুহার সাথে মিলেই সেন্টারে ব্যাপারটা ঠিক করেছে। এজন্যই তো জামশেদকে অত আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলতে পেরেছিল নাহিদ। কিন্তু এখন মনে হচ্ছে এটাও ভুল হয়েছে। বিয়ে বোধহয় ঢাকায় হলে বেশি ভালো হতো। বিট্টুটা কেমন কাঠমুখে দাঁড়িয়ে, এই শুকনো চেহারাও দেখতে হতো না তখন। একে সাফিন দুইয়ে পুষ্পিতা, তুই কালসাপ মিলে ছোবলে ছোবলে ছেলেটাকে পুরো নীল বানিয়ে ফেললো। তীব্র কি বেঁচে আছে এখন? দেহে প্রাণ থাকলে কি তাকে বেঁচে থাকা বলে? মিরাজ পিঠে হাত রাখতেই নড়ে উঠল সে। ফিরে চাইলে বলল, চল। ও মাথা নাড়ে এগোই এক পা, পরপর থেমে যায়। বুক ভরে মৃদু শ্বাস টানে। ব্যাপারটা হয়তো বুঝলো মুশফিক। মোলায়েম কণ্ঠে বলল, সব ভুলে যা বিট্টু। এই মুহূর্তে ভাব, আমরা আর বিয়ে বাড়ি ছাড়া তোর জীবনে কিচ্ছু নেই। তীব্র হাস্যহীন অনড় চাউনিতে ঠোঁট দুটো দুলল শুধু। এক আকাশ বিশালতা নিয়ে যাকে ভালোবেসেছিলাম তাকে ভুলে যাওয়া যদি এত সহজ হতো, কবেই ভুলে যেতাম। ওরা কেউ কিছু বলল না, বলবে কি করে? রিক্ত ভান্ডারে জুৎসই শব্দ থাকলে তো। নাহিদ প্রসঙ্গ পাল্টালো। তীব্রর বাহু ধরে বলল, আয় ভেতরে যাই। সেন্টারের ভেতরে গিজগিজে মানুষ দেখে তীব্রর মাথা ধরে গেল। আজকাল লোকজন ভিড়ভাট্টা সহ্য হয় না তার। নাহিদ কোনার একটা টেবিল দেখিয়ে বলল, ওখানে বসি চল। আরমান বলল, বসি মানে তুই না বিয়ের পর, তোর তো এই সময় স্টেজে থাকার কথা। আরে ধুর, ওসব পরে হবে, চল তো তোরা। সেন্টারে সে কি বড় আয়োজন। চারিদিকে লাইট, গান বাজনা, বিয়ের রোশনাই, সব যেন টকবক করছে। এর মধ্যেই অন্তপটে এক নিকোষ কালো অন্ধকার ঠেসে হাজির হয়েছে তীব্র। অবচেতন মনে জেগে বসেছে সুপ্ত কোনো আশা। শত হোক বেস্ট ফ্রেন্ডের বিয়ে, হয়তো একটা পোড়া মুখ এখানে থাকলেও থাকতে পারে। যে মুখ দেখেই তীব্রর একদিন পৃথিবী বদলে গেল। যে চোখের চাউনি পাল্টেছিল তার বুকের গতি। যে ঠোঁটের কাঁপন দেখে তীব্রর নয়ন মুদেছিল হাজার খানেক শান্তির ঝর্ণায়। কিন্তু না, খুঁজে খুঁজে ওই মুখে দেখা মেলেনি। তবে স্টেজ থেকে হাওয়ার বেগেই নেমে এলো নুহা। ছুটে আসার তোরে শরীরের গয়নাগুলো ঝনঝন করে ওঠে। মেয়েটা ঠিক তীব্রর সামনে এসে থামল। আনন্দের বদলে দু চোখে চেয়ে গেল প্রখর বিস্ময়ের রেখায়। তীব্রর সাথে ওর শেষ কবে দেখা হয়েছিল মনে নেই। ওর তো ঢাকায় যাওয়া হয় না, তীব্র গাজীপুরে আসে না, নিজের ফোনটাও ব্যবহার করে না যে খবর নেবে কেউ। যে মানুষটাকে একদিন বেশভূষার সৌন্দর্যে এক চুল খামতি নুহা দেখেনি, আজ তার এই দশায় বুক মুচড়ে উঠল তার। কিন্তু মেয়েটা বুঝতে দিল না আজও। কণ্ঠে স্ফূর্তি এনে বলল, কেমন আছেন ভাইয়া? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনাকে দেখে তো আরো বেশি ভালো লাগছে। বিয়ের শেষ অবধি থাকবেন কিন্তু, হুট করে চলে যাবেন না তো? শেষ প্রশ্নটা বড় মায়া নিয়ে করল সে। কিন্তু তীব্রর কাছে তো উত্তর নেই। এখানকার বাতাসে অদ্ভুত বিষ মিশে বোধ হয়, না হলে ওর এমন শ্বাসরুদ্ধকর দশা হবে কেন? যেখানে এক মুহূর্ত থাকার ইচ্ছে বিরল, সেখানে বিয়ে শেষ হওয়া অবধি অপেক্ষা করা সম্ভব? এই গাজীপুর তীব্রর গলায় আটকে থাকা কাঁটার মতো, শরীরের রন্ধ্রে রন্ধ্রে থাকা ব্যথার মতো। ওর মনোযোগ ঘুরল মিরাজের কথায়। তার হাতে গিফটের বড় বক্স। নুহার দিকে এগিয়ে দিল সেটা। কণ্ঠে হই হই ভাব, বিয়ের আগে অনেক অনেক শুভেচ্ছা ভাবি। এটা আমাদের তরফ থেকে সামান্য উপহার। এসবের কি দরকার ছিল ভাইয়া? নাহিদ আমাদের এত প্রিয় বন্ধু, ওর বিয়েতে এসব কিছুই না। নিন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, হাত ব্যথা হয়ে গেছে। নুহা হাসল, দু হাতে আগলে ধরল বক্সটাকে। ওদের কথা বলার মাঝেই আয়শা এসে দাঁড়ালেন।
চোখে মুখে অবার বিস্ময় নিয়ে তীব্রকে দেখলেন কয়েক পল। মিহি আর্তনাদ করে বললেন, তীব্র, এ কি অবস্থা তোমার? এত শুকিয়ে কি? নিচ থেকে মায়ের হাতটা চেপে ধরল নুহা। প্রসঙ্গ ঘোরাতে বলল, এইসব কথা এখন থাক আম্মু, ওনারা অনেক দূর থেকে এসেছেন, কাউকে বলুন একটু ঠান্ডা কিছু দিয়ে যেতে। আয়েশার যেন টনক নড়ল। ভুলে গেছিলেন তীব্র এখন আর সেই তীব্র নেই। মাথা নাড়লেন গতিতেই। হ্যাঁ হ্যাঁ বলছি। তীব্র, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। আয়শা ভীষণ ব্যস্ত ভাব করে অন্যদিকে গেলেন। সামনে থেকে সত্যিই তীব্র নজর পড়ল মুখোমুখি চেনা কারোর উপর। চোখে চোখ পড়তেই যেন থতমত খেলেন রমণী। অস্বস্তির পাহাড় নিয়ে নজর সরালেন দ্রুত। তীব্র চেয়েই রইল, পূর্ণ সতর্ক সেই চোখ। সালমা মাথার ঘোমটা টানলেন আরেকটু। শেষে দুম করে চেয়ার ছেড়ে উঠে গেলেন কোথাও। তীব্র চাহনি অনুসরণ করে সবটা দেখল নুহা। নিজেই বলল, ওনাকে আমরাই ডেকে এনেছি, আসতে চাননি, তাও অনেক বলে কয়ে আনা। আসলে এ মাসে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি তো। তীব্র ভ্রু গোছালো। কেন? নুহা হাসত। আর কতদিন অন্যের ফ্ল্যাটে থাকবো ভাইয়া? তাছাড়া আম্মু রাজি নন এখানে থাকতে। নাহিদ বলল, নুহা আমাকে বলেছিল তোকে জানানোর কথা, মানে তুই তো ফ্ল্যাটটা। প্রতিমধ্যেই তীব্র শক্ত গলায় বলল, আমি জেনে কি করব? কাউকে একবার দিয়ে দেয়া জিনিসের ওপর আমি কখনো দ্বিতীয়বার ফিরি না। আমি ওকে সেটাই বলেছিলাম, যাকে ভালোবেসে দান করেছিলি সে তো আর এর মর্ম বুঝলো না। স্বার্থপর মেয়ে কোথাকার, অথচ দেখতে কি ভোলা ভালা, কে বুঝবে ভেতরে কি। নুহা শক্ত কণ্ঠে প্রতিবাদ করল, না, পুষ্পিতা স্বার্থপর নয়। তুমি আবার অন্য মেয়ে এসে বলছো নাহিদ, আমি তোমাকে বারণ করি।